এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। চিন্তা করেন, $2 বিলিয়ন যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত 7,184টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আপনারা জানেন মডেল যে মেঘনা আলম আছে, ওনাকে ডিটেনশন দেওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। তো এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, আমরা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আমরা মিটিং করেছি। আমরা এই ব্যাপারে যে আপনার বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্য অনেকের বক্তব্য, এই ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা শুধু এইটুকু আপনাদের বলতে পারি, উনার ব্যাপারে মডেল মেঘনা আলমের ওনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি এবং এটুকু আমরা স্বীকার করছি, গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কী আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই, আজকে আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় $88 মিলিয়ন, রাইট, সেটা আপনার স্ক্যামের মাধ্যমে, এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। আপনার সেই ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে, অনেক বিচার কার্য শুরু হয়েছে বিদেশে। প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করে দেখার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি করা হয়েছিল। এই রিভিউ কমিটির প্রথম বৈঠক আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। এই রিভিউ কমিটির প্রধান হিসেবে আছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি নিজে। এখানে সদস্য যারা ছিলেন তারা সবাই আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। এখানে আমাদের ফয়জুল কবির ভাই উপস্থিত ছিলেন, আমাদের যে জ্বালানি উপদেষ্টা। মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের শুধু একটু প্রেক্ষিতটা বলে নেই, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে, এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 মিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনও উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু তদন্ত কমিটি, রিভিউ কমিটির প্রধান হিসেবে যতটুকু পড়েছি, এটা আসলে পুরো বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন, $2 বিলিয়ন যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। যাই হোক, এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিওর পর্যায়ে চলে গিয়েছিল, তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে। আমরা যেটা জানেছি, বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে, সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। আর হচ্ছে এই জিনিসটা যে বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে যাই ছিল, তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে, সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। এটা আমি এখন আপনাদের ডিসক্লোজ করছি না, সেটা আমরা তদন্ত করে দেখব না, সেটা আমরা খতিয়ে দেখব। এটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটির রিপোর্ট না। আর এটা হচ্ছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে সিআইডির যে তদন্তটা হয়েছে, যেটা প্রায় ম্যাচিওর পর্যায়ে রয়েছে, এই তদন্ত বা এই তদন্তের প্রেক্ষিতে
কোনো স্টেপস নিলে সেটা আমাদের নিউ ইয়র্কে যে বিচারটা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখতে পারে কিনা বা এই দুটা প্রক্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে, এক্ষেত্রে আইনগতভাবে এক্স্যাক্টলি আমাদের কি করণীয় সেটা পরীক্ষা করে দেখার জন্য আমরা ডক্টর কামাল হোসেনের যে ফার্ম আছে ওনার সাথে যোগাযোগ করব এবং ওনাদের পরামর্শের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই কমিটি 2 সপ্তাহ পরে যে রোববার আছে আবার মিটিংয়ে বসবো এবং আমরা 3 মাসের মধ্যে আমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব বলে আমরা আশাবাদী। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত 7,184টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করার পর অল্প কিছুদিন লাগে, বাট সুপারিশ হয়ে যায় আর কি। 7,184। আপনাদের একটু ব্যাখ্যা করে বলি, একটা মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমাদের অনেক কাগজপত্র পরীক্ষা করতে হয়। অনেক সময় এমন মামলা আসে যেই মামলা আসলে রাজনৈতিক হয়রানিমূলক না, এবং অনেকে অনেকভাবে নাম ঢুকিয়ে দেয়। এগুলি প্রতিনিয়ত আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওনারা প্রতিনিয়ত এটা আপনার খতিয়ে দেখছেন, অনেক কাগজপত্র ডিল করতে হয়। আমাদের মানে বাইরের থেকে দেখলে মনে হয় যে আমরা আসলে খুব দ্রুত করছি নাকি। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের যারা অফিসাররা আছেন দুই মন্ত্রণালয়ের তারা অত্যন্ত সিনসিয়ারিটির সাথে কাজ করছেন। এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কিনা আমার জানা নাই, তারপরেও আমরা এখানে আরও অফিসার নিয়োগ করে এটাকে আরও দ্রুততর করার চেষ্টা করছি। আর মাগুরার যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ। আরেকটা বিষয় আপনারা জানেন যে বিবাহ নিবন্ধন যে বিধিমালা সেটা আমরা সংশোধন করে এটাকে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি। অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করেছি। আমাদের সরকারের একটা কমিটমেন্ট আছে যত পারা যায় ডিজিটালাইজেশন করার। এই জন্য এখানে একটু অগ্রগতি হলো আপনাদের জানাতে চাচ্ছি। যেমন কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমরা যে পদক্ষেপগুলো বললাম, কুমারী শব্দটি বাদ দিয়েছি, মহিলা সাক্ষীদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় স্থান যুক্ত করা হয়েছে, বরকনের ছবি যুক্ত করার বিধান করা হয়েছে, দেনমোহরের পরিমাণের দফাটি স্পষ্টীকরণ করা হয়েছে। এবার আপনাদের সাম্প্রতিক জামিনের প্রসঙ্গে বলি। আমি দেখি জামিন হলেই খালি বলা হয় আইন মন্ত্রণালয় কী করছে বা আসিফ নজরুল কী করছে। আপনাদের প্লিজ কাইন্ডলি সাংবাদিকদের মাধ্যমে আমাদের সব ভাই বোন যারা আছেন বাংলাদেশের মানুষ, আপনাদের বিনীতভাবে বলছে আপনারা প্রকৃত অবস্থাটা একটু শোনেন, একটু বোঝার চেষ্টা করলে আমি খুব খুশি হব। এটা হচ্ছে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে আমরা সেগুলো তথ্য পর্যালোচনা করে দেখেছি। প্রায় সকল মামলায়, রিপিট করি, প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা করার এখতিয়ারই আমাদের নাই।